বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে। তবে এর চেয়ে বড় পরিচয়, আমি সেই হাজারো শিক্ষার্থীদের একজন যারা জুলাইয়ের তপ্ত দুপুরে এক বুক তৃষ্ণা আর এক আকাশ স্বপ্ন নিয়ে যমদূতের মতো বুলেটের সামনে দাঁড়িয়েছিল। জুলাইয়ের সেই দিনগুলোতে যখন মরণপণ লড়াই চলছিল, তখন ঢাকার রাজপথের নিয়ন্ত্রণ কার হাতে ছিল? উত্তরা থেকে বাড্ডা, বনানী থেকে ধানমন্ডি, প্রতিটি রাজপথ সাক্ষী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেদিন বিপ্লবের ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়েছিলেন। আমাদের গায়ের চামড়া রোদে পুড়েছে, কিন্তু দেশের জন্য আমাদের বিবেক পড়েনি। অনেকে ভেবেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসি রুমে গেম খেলে, কিন্তু আমরা দেখিয়েছি দেশের প্রয়োজনে এসি রুম ছেড়ে টিয়ার গ্যাসের ধোঁয়ায় আমরা শ্বাস নিতে পারি। আজ খুব আক্ষেপের সাথে বলতে হয়, আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্রের জন্য লড়াই করেছি, কিন্তু আমাদের প্ল্যাটফর্মের ভিতরেই আজ চরম বৈষম্য মাথাচাড়া দিয়ে উঠেছে। বিপ্লব হয়েছে রাজপথে, আর কমিটি হয়েছে ড্রয়িং রুমে। এই সংস্কৃতি বন্ধ হইতে হবে। জুলাই বিপ্লবের কোনো সোল প্রোপাইটার নেই বা একক মালিক নেই। এই বিপ্লবের মালিক দেশের 18 কোটি মানুষ। আমাদের পাশ কাটিয়ে, আমাদের মতামতকে গুরুত্ব না দিয়ে যে উপদেষ্টা কমিটি নতুন করে গঠন করা হয়েছে, তা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অবৈধ। আমরা সমৃদ্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই, কারো পকেট কমিটিতে থাকার জন্য আমরা রাজপথে রক্ত দেই নাই। যারা ভাবছেন আমাদের এই ত্যাগকে পুঁজি করে নিজের আখের গুছিয়ে নেবেন, তাদের মনে রাখা উচিত রাজপথ এখনো আমাদের চেনা। আমরা যেমন স্বৈরাচার নামাতে জানি, তেমন পকেট কমিটিও ভেঙ্গে দিতে জানি। জুলাই আমাদের অহংকার, জুলাই আমাদের আবেগ। এই আবেগকে যারা সস্তা পদ পদবীর গুটিতে পরিণত করতে চাইছেন, ছাত্র সমাজ কখনো তাদের ক্ষমা করবে না। আমরা কোনো নেতার পিছনে নয়, বরং আমরা আদর্শের পিছনে দাঁড়িয়েছিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আতিক শাহরিয়ার ভাইকে। এই দেখে আমাদের একটি কবিতা মনে পড়ে যায়, যে রক্ত পাতারে ভেসেছি কত, জীবনের কথা ভাবিনি, এসেছে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি, তবু আমরা থামিনি এবং আমরা থামবো না ইনশাল্লাহ। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এবং সেই কলুষিত রাজনৈতিক যে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে তা প্রত্যাখ্যান উপলক্ষে কথা বলবেন নির্বাচিত মুখপাত্র সিনথিয়া আয়েশা জামান আপু। সাংবাদিক ভাই ও দেশবাসী, আমরা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের অভিযোগটি রয়েছে সেটি তুলে ধরছি। আপনারা সকলেই জানেন, 25 জুন 2025 প্রথম জাতীয় কাউন্সিলের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচিত কমিটি গঠন করি। সেই নির্বাচনে আমি সরাসরি ভোটের মাধ্যমে কেন্দ্রীয় মুখপাত্র নির্বাচিত হই। এছাড়াও আমাদের সাথে রয়েছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব। কিন্তু বাস্তবতা হলো আমাদেরকে আমাদের সাংগঠনিক দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি এবং ধারাবাহিকভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ মাধ্যম, প্রশাসনিক এক্সেস থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। সকল প্রকার সিদ্ধান্ত রিফাত রশিদ এককভাবে নিয়েছে, যা সংগঠনের গণতান্ত্রিক চেতনার সম্পূর্ণ পরিপন্থী। এটি শুধু ব্যক্তিগত অবমূল্যায়নই নয়, এটি একটি সংগঠনের ভেতরে প্রাতিষ্ঠানিক বৈষম্য এবং ক্ষমতার অপব্যবহার। সাংবাদিক ভাইরা এবং দেশবাসীর কাছে আরো একটি বিষয় আমরা স্পষ্ট করতে আজকে এখানে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার নামে আর্থিক অনিয়ম এবং লুটপাট। সাংবাদিক বন্ধু এবং প্রিয় দেশবাসী, এখানে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গুরুতর অভিযোগটি তুলে ধরছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ এর পক্ষে দেশব্যাপী প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই অনলাইন মিটিং এ আমি প্রশ্ন করেছিলাম, এত বৃহৎ অর্থায়নের কর্মসূচির অর্থায়ন কিভাবে হবে? সেখানে উত্তর এসেছে যে ব্যক্তিগত খরচে কর্মসূচি বাস্তবায়ন করা হবে, বাবার টাকা দিয়ে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কিন্তু পরবর্তীতে কোন ব্যক্তি, কোন সংগঠন কিংবা কোন প্রতিষ্ঠান থেকে ফান্ড সংগ্রহ করা হয়েছে এবং তা কিভাবে ব্যয় করা হয়েছে তা কেন্দ্রীয় মুখপাত্র, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব, আহত সেল সম্পাদক হওয়া সত্ত্বেও আমাদের কারো কাছে সেই সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়নি, বরঞ্চ গোপন করা হয়েছে। যেহেতু আমরা কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীল এবং প্রত্যেকটি সিদ্ধান্ত কর্মসূচি বাস্তবায়ন জানার অধিকার আমাদের রয়েছে,
এবং এই সকল বিষয়ে সকলকে জানানোর অধিকার আমাদের আছে বলে আমরা মনে করি। আমরা বারবার জবাবদিহিতা চেয়েছি, প্রত্যেকবারই বিষয়টিকে অস্বীকার করা হয়েছে, এড়িয়ে যাওয়া হয়েছে। উল্টো আমাদেরকে ব্লেম দেওয়া হয়েছে যে আমরা সংগঠনকে অস্থিতিশীল করতে চাই, সংগঠনকে ভেঙে দিতে চাই, তার জন্য এই ধরনের কথা আমরা উত্থাপন করছি। সর্বশেষ 12 তারিখ কেন্দ্রীয় মিটিং এ তারা এটি স্বীকার করতে বাধ্য হয়। একটি ফাউন্ডেশনের মাধ্যমে কমপক্ষে 1 কোটি টাকা তারা ফান্ড সংগ্রহ করেছে। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, দেশ ও জাতির কাছে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংগঠনের কর্মসূচির জন্য গোপনে অর্থ গ্রহণ করায় এখানে স্বচ্ছতা এবং ন্যায়ের প্রশ্ন উঠেছে এবং তারা এখানে অন্যায় এবং অস্বচ্ছতায় জড়িয়ে গিয়েছে। কেন এই ফান্ড সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় কমিটিকে অন্ধকারে রাখা হয়েছে? এমনকি আমাদের জেলা কমিটি থেকে শুরু করে অনেকগুলো ইউনিট কমিটিও এই ব্যাপারে, অধিকাংশ ইউনিট কমিটিও, অধিকাংশ বলতে গেলে আমরা যদি বলি আমাদের প্রায় সবগুলো কমিটি, ইউনিট কমিটি থেকে শুরু করে আমাদের কমিটিগুলোকে অন্ধকারে রাখা হয়েছে ফান্ড সংক্রান্ত বিষয়ে। প্রপার তথ্য এবং উপাত্ত তারা তাদের কাছে সরবরাহ করেনি এবং তাদেরকে জানায়নি, এবং সেই সাথে আমাদের কেন্দ্রীয় কমিটিকেও অন্ধকারে রাখা হয়েছে। এই অর্থের হিসাব কোথায়? জাতির কাছে প্রশ্ন, এই অর্থের হিসাব কোথায়? কেন একজন নির্বাচিত মুখপাত্র, একজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সমৃদ্ধ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব, আহত সেল সম্পাদক হওয়া সত্ত্বেও এদেরকে তথ্য উপাত্ত সরবরাহ না করে কেন গোপন করা হয়েছে? বারংবার এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। সর্বশেষ 12 এপ্রিল রিফাত রশিদ একটি মিটিং কল করে। সেই মিটিং এ ব্যয় উপস্থাপনের পূর্বেই উপস্থিত সকলের ফোন তারা জব্দ করে নেয় এবং নিয়ে নেয়, যাতে কোনো ধরনের তথ্য প্রমাণ সংরক্ষণ করা না যায়। আমি পুনরায় বলছি, 12 তারিখ একটি মিটিং কল করা হয় রিফাত রশিদের মাধ্যমে। সেই মিটিং এর অর্থ ব্যয় উপস্থাপনের পূর্বেই সকলের ফোন জব্দ করে নেওয়া হয়, সকলের ফোন নিয়ে নেওয়া হয়, যাতে কোনো ধরনের তথ্য উপাত্ত আমরা সংরক্ষণ করতে না পারি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, উপস্থাপিত হিসাব গোপন করার কারণে তা অবিশ্বাস্য, অসঙ্গতিপূর্ণ এবং গোজামিলপূর্ণ। এই পুরো প্রক্রিয়া পরিকল্পিত আর্থিক অনিয়ম, সম্ভাব্য আত্মসাদের ইঙ্গিত বহন করে। দায় এড়িয়ে স্বৈরাচারী পদ্ধতিতে অবৈধভাবে সংগঠনকে তারা স্থগিত ঘোষণা করেছে। যখন আমরা বারবার জবাবদিহিতা চেয়েছি, ঠিক সেই মুহূর্তেই সংশ্লিষ্ট দায়িত্বশীলরা তারা পদত্যাগের ঘোষণা দিয়েছে এবং একটি রাজনৈতিক দলে যুক্ত হওয়ার প্রস্তুতি নেয়। এরপর তারা সাংগঠনিক কোনো প্রকার আলোচনা ছাড়াই, কোনো বৈধ প্রক্রিয়া অনুসরণ করা ছাড়াই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অবৈধভাবে স্থগিত ঘোষণা করে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ভেরিফাইড ফেসবুক পেজটিকে ব্যবহার করে একটি প্রেস রিলিজ চাপিয়ে দেয়। সেখানে তারা তথাকথিত একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছে, যেটি সম্পূর্ণ অবৈধ এবং যার 4-5 সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে 4 সদস্যই একটি নির্দিষ্ট দলের বিভিন্ন পদ পদবি হোল্ড করে রয়েছে। আমরা এখানে উল্লেখ করতে চাই, যেহেতু তাদের তরফ থেকে আমরা কোনো ধরনের তথ্য কিংবা কাগজ পাইনি যে কোথা থেকে আমাদের ফান্ডটি এসেছে এবং কিভাবে ব্যয় হয়েছে, সেটির জন্য আমরা প্রপার তথ্য এবং উপাত্ত পেতে বাংলাদেশ ব্যাংকের কাছে একটি চিঠি লিখেছি, যাতে বাংলাদেশ ব্যাংক খুব দ্রুত এই তথ্য উপাত্তটি আমাদেরকে সরবরাহ করে, যে কিভাবে ফান্ড এসেছে, কোন থ্রুতে ফান্ড এসেছে, এবং এই বিষয়গুলো যাতে আমরা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে তথ্য উপাত্ত পাওয়ার পরে আমরা পরবর্তীতে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আপনাদের সাথে উপস্থাপন করব। এখানে আমাদের অভিযোগ রয়েছে যে আমাদের কেন্দ্রীয় কমিটি অবৈধভাবে তারা স্থগিত করেছে এবং এই প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছে সাবেক সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, এবং অর্থসাদের সাথে সংশ্লিষ্ট রয়েছে সভাপতি রিফাত রশিদ, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এবং লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ। আমাদের প্রেস ব্রিফিং শেষ হয়নি, শেষ হলে আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিব। অসংখ্য ধন্যবাদ আপুকে। আমাদের এই রক্তস্নাত সংগঠনের যেটি হাসনাত আব্দুল্লাহ সহ আরিফ সোহেল যেটি নির্মাণ করতে পারেনি,
রিফাত রশিদ ও হাসান ইনাম যেটি নির্মাণ করতে পারেনি, আগামীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই গঠনতন্ত্র, জবাবদিহিতামূলক পরিবেশ সেটি গঠন করবে বলে আমরা আস্থা রাখছি। এই মুহূর্তে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা রাখবেন এবং আগামীর গঠনতন্ত্র ও নির্বাচন নিয়ে কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাশরাফি সরকার। With due respect, assalamu alaikum to the all journalists, social activists, panels. I myself, Mashrafi Sarkar, I am from North University. I would like to mention that I am the Senior Joint General Secretary of Anti-Discrimination Student Movement. আমি অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই এবং আমার গর্বের সাথে বলতে পারি, আপনারা বেশিরভাগ এখানে আমাকে চেনেন না। আওয়ামী লীগ যদি স্বৈরাচার হয় তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 25 জুন 2025 কমিটিতে সুপার প্রো ফ্যাসিস্ট ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কমিটিটি কেন সুপার প্রো ফ্যাসিস্ট ছিল? আওয়ামী লীগকে আমরা বলতাম পরিবারতন্ত্র করার কারণে তারা ফ্যাসিস্ট হয়ে যায়, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভাই ব্রাদার কোটার কারণে ফ্যাসিস্ট হয়ে গিয়েছে। সংগঠন দখল, নৈতিক বিশ্বাসঘাতকতা এবং রাজনৈতিক স্বার্থ প্ল্যাটফর্ম ব্যবহার। আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি সম্পূর্ণ নির্দলীয়, যার দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে বিশেষ পরিস্থিতিতে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন। এটি কোনো দলের নিজস্ব সংগঠন নয়। কোনো নির্দিষ্ট দলের পদস্থ সদস্যদেরকে এই সংগঠনের উপদেষ্টা করে সংগঠনের সার্বজনীনতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সংগঠনের সদস্যদের মতামতকে উপেক্ষা করে এহেন কর্মকাণ্ড কেন অবৈধ হবে না তা আমরা সচেতন মহলের কাছে প্রশ্ন রাখতে চাই। একই সঙ্গে বলতে চাই, জুলাই যেমন কারো বাপের একমাত্র সম্পত্তি নয়, জুলাই যেমন কারো একক সম্পত্তি নয়, ঠিক তেমনি জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটিও কারো বাবার একক সম্পত্তি নয়। আমাদের অবস্থান স্পষ্টভাবে ঘোষণা করছি। তার আগে আমাদের মুখপাত্র সিনতাজাহান আয়েশা একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, গণভোটের টাকা আত্মসাৎ। সেই বিষয়ে আমরা বাংলাদেশ ব্যাংকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি নোটিশ দিয়েছি, লিখিত চিঠি দিয়েছি। আমরা আশা করব সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনারা পৌঁছে দেবেন। আমরাও পৌঁছে দিয়েছি, আপনারা প্রশ্ন করবেন। এ বিষয়ে আমরা দ্রুত উত্তর পাওয়ার আশা করছি এবং জনগণের সামনে তা প্রকাশ করার আহ্বান করছি। অনতিবিলম্বে এটি যেন সুষ্ঠু অডিটের মাধ্যমে এটি জনগণ, জুলাই আহত যোদ্ধা এবং আমাদের সকলের কাছে, দেশবাসীর কাছে প্রতিফলন করা হয়, প্রকাশ করা হয়। আমরা গঠনতন্ত্রে ফিরে যাচ্ছি। আমাদের সুনির্দিষ্ট অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা অডিট আইনি ব্যবস্থা করছি। আমরা অবিলম্বে আর্থিক ফান্ডের উৎস এবং ব্যয়ের পূর্ণাঙ্গ বিবরণ এবং অডিট দাবি করছি। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের তথ্য জানতে চেয়ে আমরা আবেদন করেছি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা প্রয়োজনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। অবৈধ কমিটি প্রত্যাখ্যান, সাবেক সভাপতির জারিকৃত স্থগিতাদেশ এবং তথাকথিত উপদেষ্টা পরিষদ, যা একটি নির্দিষ্ট রাজনৈতিক দল মিলে করা হয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের পকেট কমিটি নয়, বরং গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যারা কুক্ষিগত এবং পুলিশগত করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুব সাধারণ সম্পাদক হিসেবে এবং আমাদের সাথে যারা সহযোদ্ধারা আছেন সারা দেশের পক্ষ থেকে, তাদের প্রতি আমাদের ধিক্কার।